তাহলে তৃতীয় অধ্যায়ের নাম কি? সবাই বলো, কি নাম? কোষ বিভাজন। এখন এই নাম থেকে আমাদের জানতে হবে যে তোমাদের কনসেপ্ট কি আছে তোমাদের ব্রেনে, এই কোষ বিভাজনের বিভাজন শব্দের কনসেপ্ট কি? আমি একটু কয়েকজনকে জিজ্ঞেস করব। হ্যাঁ, তুমি বলো যে বিভাজন মানে তুমি আসলে কি বোঝো? নরমালি তুমি যা বোঝো তাই। বিভাজন শব্দের অর্থ আমরা কি বুঝি? ভাগ হয়ে যাওয়া। ঠিক আছে, বসো। মেয়েরা বলো, বিভাজন মানে তুমি কি বোঝো? ভাগ হওয়ার পরে ইনক্রিজ হয়ে যাবে। ইনক্রিজ কি সবাই বুঝো? ইনক্রিজ। আচ্ছা ঠিক আছে, বসো। ঠিক আছে, লাবিব তুমি বিভাজন মানে কি বোঝো? বলো। একাধিক, অবশ্যই মূল জিনিস থেকে বিভক্ত হয়ে একাধিক জিনিস সৃষ্টি হবে। ঠিক আছে, আমি একটু পেছন থেকে জিজ্ঞেস করি। বলো স্নেহা, বলো তুমি বিভাজন মানে কি বোঝো? বিভক্ত হওয়া। ও বলছিল ভাগ হওয়া, তুমি বলছো বিভক্ত হওয়া। ও বলছিল যে দুইটা অংশ, দুই না, প্রথমে দুইটা অংশ হয়ে পরে ইনক্রিজ হবে। ঠিক আছে, বসো। তারপরে এখানে তুমি বলো ওই যে, হ্যাঁ, কি ভাগ হওয়া। তাহলে মোটামুটি সবাই কি এই ধরনের কনসেপ্টে তো বিভাজন মানে ভাগ হওয়া। এখন মনে করো আমরা একটা জিনিসের বিভাজন করব। বসো, এটা সুন্দর একটা টিস্যু। ও যেমন বলছে যে প্রথমে দুই ভাগে ভাগ হয়ে যাবে। ধরো এরকম হলো যে এই টিস্যুটা মাঝখান থেকে এখান থেকে সাইড থেকে ভাগ হয় না, ধরো মাঝখান থেকে দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা থেকে কয়টা হয়ে গেল? দুইটা। আসলে আমরা কি যেটা নর্মালি বুঝি যে ভাগ হওয়া বিভক্ত হওয়া, তাই না? একটা ছিল, কয়টা হয়ে গেল? দুইটা। তাহলে একটা মাঝখান থেকে ভেঙে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, এটাকে আমরা কি বলি? বিভাজন, তাই না? নর্মালি আমরা এটা বুঝি। এবং এখানে টিস্যুর বিভাজন হয়েছে, মানে একটা টিস্যু থেকে কয়টা টিস্যু হয়ে গেছে? দুইটা। কিন্তু আসলেই কি বিভাজন মানে এটা? কোষের বিভাজনের ক্ষেত্রে কি অন্য কোনো সিস্টেম আছে, বা এর আসলে মেইন থটটা কি, এটা আমরা অনেক সময় ক্লিয়ারলি বুঝতে পারি না। তো আজকে আমি তোমাদের এটা বোঝাই দিব যে কোষ বিভাজন আর আমরা নর্মালি যে বিভাজন বুঝি সেই বিভাজনের মধ্যে কি পার্থক্য আছে। তাহলে আমরা একটু আগে যে বিভাজনটা দেখলাম যে একটা জিনিস দুই ভাগে ভাগ হয়ে গেলেই আমরা কি বলি? নর্মালি এটাকে আমরা বলি বিভক্ত হওয়া, তাই না? যে একটা কয়টা হয়ে গেছে? দুইটা। একটা থেকে দুইটা হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে, বিভাজন হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। কিন্তু এই বিভক্ত হওয়া, দুই ভাগে ভাগ হওয়া, এটা আর এইখানে যে বিভাজন, সেই বিভাজনের কনসেপ্ট একটু আলাদা। চলো তাহলে আমরা প্রথমে হেডলাইন লিখবো, সবাই লিখে ফেলো। হেডলাইন দাও, অধ্যায়ের নাম কি? কোষ বিভাজন। সবাই লিখে ফেলো হেডলাইন, কোষ বিভাজন। কোষ বিভাজনের ইংলিশ কি হবে? সেল ডিভিশন। মনে হয় ব্যাকগ্রাউন্ডটা একটু ওকে। তাহলে কোষ বিভাজন কি হবে? কোষ বিভাজনের ইংলিশ কি? সেল। লিখে ফেলো, সেল ডিভিশন। আচ্ছা, ডিভিশন মানে কি বলো তো? ডিভিশন মানে কি আমরা কি জানি? ডিভিশন মানে কি? বিভাগ। যেমন খুলনা একটা ডিভিশন, তাই না? তোমরা সবাই ডিভিশনে থাকো, ভালো। এখন সেল ডিভিশন মানে কোষের বিভাগ। এই ডিভিশন বা বিভাজন মানে বেসিকটা আসলে কি, এটাই আমি একটু বোঝাই দিই। খেয়াল করো, এখানে যে বিভাজনটা আছে, এই বিভাজন মানে কি সবাই একটু পাশে বেসিকটা বোঝাই দিই। আগে সবাই একটু দেখো, মনে করো ওই যে বিভাজন আমরা দুই ভাগে ভাগ করে ফেলছি, এগুলো আসলে বিভাজন না। বিভাজনটা কি? এই ক্ষেত্রে মনে করো এই কলমের বিভাজন হবে। নর্মালি আগের থিঙ্কিং কি ছিল? একটা কলম মাঝখান থেকে দুই ভাগে ভাগ হয়ে যাবে, দুইটা অংশ হয়ে যাবে, এটাই হচ্ছে বিভাজন। কিন্তু এই ক্ষেত্রে বিভাজন মানে হচ্ছে যদি কলমের বিভাজন হয়, তাহলে একটা কলম থেকে কয়টা কলম তৈরি হবে? দুইটা কলম তৈরি হবে। কয়টা তৈরি হবে? দুইটা। মনে করো এখানে রিমোট আছে, একটা রিমোট থেকে কয়টা রিমোট তৈরি হবে? দুইটা। তারপরে ধরো এখানে এই যে ফোন আছে, যে একটা ফোন থেকে কয়টা ফোন তৈরি হবে? দুইটা। তো ভালোই হইতো, তাই না? ফোন বিভাজিত হয়েছে। হ্যাঁ, মনে করো আজকে রাতে ফোন রেখে দিলাম, কালকে সকালে ফোন বিভাজিত হয়ে গেল। সুন্দর না? তো বাংলাদেশে শোনো, এই যে ফোনগুলো আমরা অনেক টাকা দিয়ে কিনি, গতকালকে একটা প্রতিবেদন না, গতকালকে একটা ইনফরমেশন দেখলাম, সেটা হচ্ছে যে 2012 সালে স্যামসাং বাংলাদেশে $22 বিলিয়ন বিনিয়োগ করতে চাইছিল। মানে $22 বিলিয়ন, মানে এখন ভিয়েতনাম, ভিয়েতনাম ভ্যারিয়েন্ট, ভিয়েতনামে ফোন স্যামসাং এর উৎপন্ন হয়। তো ওই ফোনগুলো ভিয়েতনামে উৎপন্ন হয়, ভিয়েতনাম থেকে সারা পৃথিবীতে সাপ্লাই দেয়। ওই সেম জিনিসটা বাংলাদেশেই হতে পারত, এবং তাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল বাংলাদেশ। কিন্তু ওই সময় যারা গভর্নমেন্টে ছিল তাদের অনেক গড়িমসি, জায়গা জমি না দেওয়া,
বিভিন্ন জিনিসের কারণে তারা চলে গেছিল, যে বিনিয়োগ আমরা করব না এখানে। তারা ওইটা সরাই কোথায় গেছিল? ভিয়েতনামে। তার মানে দেখো, যদি বাংলাদেশে ওই সময় স্যামসাং ওই বিলিয়ন মানে 22 বিলিয়ন যদি বিনিয়োগ করতো, তাহলে যে ফোনগুলো আমরা কিনি ওগুলো জাস্ট অর্ধেক দামে কিনতে পারতাম, কারণ তখন আমাদের ট্যাক্স দেওয়া লাগতো না, তাই না? মানে যেটা এখন আমরা বাইরে থেকে কোনো প্রোডাক্ট আনতে গেলে কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া লাগে, জানো তো? তো সেই ট্যাক্স যেটা যে ফোনের দাম 1,00,000 টাকা, ওই ফোন আমরা 50,000 টাকায় 60,000 টাকায় কিনতে পারতাম। 50-60,000 টাকায় তোমরা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করতে পারতাম স্যামসাং এর। মনে করো যেগুলো 30,000 টাকা দিয়ে কিনি ওইগুলো 15,000 টাকা পাইতাম নর্মাল, বুঝতে পারছো? তো এই জন্য, এবং ওর গায়ে লেখা থাকতো মেড ইন বাংলাদেশ, তোমরা অনেক তো গর্বে অনেক গর্বিত হয়ে যাও, তো তোমাদের গর্ব হইতো। হ্যাঁ, না না, স্যামসাং শোনো, ওই দেখে অনেকে কিনতো না, এটা ভুল ধারণা, বুঝিনি? ও এটা আচ্ছা, দেখছি, আমি দেখে দিচ্ছি। ওকে, নেক্সট। তাহলে সবাই আগে বিভাজনটা একটু লেখো। তাহলে বিভাজন মানে আসলে কি? এইখানে যে কনসেপ্টটা আমরা শিখবো, মনে করো দাঁড়াও, তোমার নাম কি? আরাফাত না? আরাফাতের বিভাজন তাহলে কয়টা হয়ে যাবে? একটা আরাফাত থেকে দুইটা আরাফাত হয়ে যাবে, তার মানে সেম জিনিস ডাবল হয়ে যাবে। কি হবে? সেম জিনিস ডাবল হয়ে যাবে, বুঝতে পারছো? বসো। তাই সবাই আমরা এই কনসেপ্ট একটু লিখে রাখি, জাস্ট এটা হচ্ছে একাডেমিক না, এটা জাস্ট কনসেপচুয়াল বিষয়। সেম জিনিস ডাবল হয়ে যাবে, লিখে ফেলো। সেম জিনিস ডাবল হয়ে যাওয়া, তাহলে এইখানে বলো সবাই, সেম জিনিস ডাবল হয়ে যাওয়া। ওকে, তাহলে এটা লিখে ফেলি আমরা, সেম জিনিস ডাবল হয়ে যাওয়া। ওনাকে বলো যে 1 পেজের দরকার নাই, 2 পেজে করুক, ওয়াটারমার্ক উঠাই দেখ, তাহলে খারাপ দেখাচ্ছে না। ওয়াটারমার্ক গুলো উঠাই দিলেই হবে, ওয়াটারমার্ক গুলো উঠাই দিতে বলো। হ্যাঁ, ওয়াটারমার্ক উঠাই দিতে বলো, ঠিক আছে? ওকে, এখন আসো আমাদের বইয়ে কি লেখা আছে, এই কনসেপ্ট গুলো আসলে কি সেটা একটু দেখবো আমরা। তো প্রথমে বইয়ে যে ভূমিকা আছে সেখানে যদি আমরা একটু খেয়াল করি, এটা আসলে নর্মালি তোমাদের দাগানো লাগবে না, আমি জাস্ট বলি কি লেখা আছে। এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীব পর্যন্ত সব ক্ষেত্রেই নানা ধরনের কোষ বিভাজন দেখা যায়। তার মানে এককোষী জীবে কোষ বিভাজন দেখা যায়, বহুকোষী জীবেও কোষ বিভাজন দেখা যায়, তাই না? এখন এককোষী জীব কি, বহুকোষী জীব কি, সেটা নিয়ে আমরা একটু জানবো। তারপর লেখা আছে কোনটা কি দৈহিক বৃদ্ধি ঘটায়, কোনটা জনন কোষ তৈরি করে, আবার কোনটি দ্বিবিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। এই প্রসেসগুলো আমরা শিখবো একটু পরে। তো এখানে যা লেখা আছে সেটা নিয়ে পড়াশোনা হবে, বাট আমরা যদি পরের অংশে যাই সেখানে একটু দেখি। দেখো প্রথমে আমাদের 3.1 যদি আসি, দেখো কি লেখা আছে এখানে, কোষ বিভাজন এবং তার প্রকারভেদ, সেল ডিভিশন এন্ড ইটস ক্লাসিফিকেশন। এটা একটু দেখি। প্রথমে আমরা লাইনটা একটু পড়ি, তারপরে তোমাকে বোঝাই দিই। এখানে প্রথম লাইনটা খেয়াল করো, প্রতিটি জীবদেহ কোষ দিয়ে তৈরি হয়। এটা তোমরা সবাই জানি, জীবদেহ কি দিয়ে তৈরি হয়? আমরা জানি যে ক্ষুদ্রতম একক কি জীবদেহের? কোষ। অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয়? টিস্যু। অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি হয়? অঙ্গ। অঙ্গ থেকে কি তৈরি হবে? তন্ত্র। তন্ত্র থেকে কি তৈরি হবে? দেহ। তাহলে এই সিকোয়েন্সটা খেয়াল করি, তাহলে যে কোনো জীবদেহের ক্ষেত্রে কি দিয়ে তৈরি? কোষ দিয়ে। ওকে, নেক্সট দেখো, একটি মাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়। এই ধারণাটা আপাতত পড়ি, আমি একটু পরে ডিটেইলস বোঝাই দিব। এখন চলো এই দুই লাইন একটু বাদ রেখে আমরা এককোষী জীব কারা, বহুকোষী জীব কারা, এই কনসেপ্টটা একটু নিয়ে আসি। দেখো এখানে লেখা আছে কি, যে জীবের দেহ যদি একটি মাত্র দিয়ে গঠিত হয় তখন তাকে কি বলা হবে? এককোষী জীব। তার মানে দেখো, নরমাল কথা, আমরা সবাই জানি যে এককোষী মানে কি, দেহ কয় কোষী হবে, মানে দেহ কয়টা কোষ দিয়ে তৈরি? একটা। যে আমাদের দেহ কি একটা কোষ দিয়ে তৈরি? আমাদের দেহ কতগুলো কোষ দিয়ে? কোটি কোটি কোষ দিয়ে তৈরি, তাই না? আচ্ছা, সকালে একজন স্টুডেন্ট কোশ্চেন করছিল যে ভাই মানুষের দেহ নরমালি কয়টা কোষ দিয়ে তৈরি? তো আসলে মানুষের ক্ষেত্রে ওই একটা কমন একটা গড় হিসাব করা হয়েছে। মানুষের কোষের সংখ্যা হচ্ছে 10^14টা। কয়টা? 10^14। মানে কত? 10-এর একের পরে কয়টা শূন্য হবে? 14টা শূন্য হবে। তাহলে মানে একের পরে 14টা শূন্য বসাইলে যে সংখ্যাটা হবে, ওই সংখ্যা হচ্ছে নরমালি একটা মানুষের দেহে গড় কোষের সংখ্যা। ওকে, খেয়াল করো কথা না। এখন আসো, এককোষী জীব কি? তাহলে যাদের দেহ কয়টা কোষ দিয়ে তৈরি? একটা কোষ। আর বহুকোষী জীব কি? যাদের দেহ কয়টা কোষ দিয়ে তৈরি? একাধিক কোষ দিয়ে। নরমাল কথা। এখন এই লাইনটা একটু দেখে আসি আমরা। তাহলে দেখো সবাই এখান থেকে
মাত্র কোষ দিয়ে গঠিত যাদের দেহ তাদেরকে আমরা কি বলবো? এককোষী। উদাহরণ ইংলিশ নামটা কি লেখা আছে দেখো, ইউনিসেলুলার। কি লেখা? ইউনিসেলুলার। হোয়াট ইজ ইউনিসেলুলার? ইউনি মানে ইউনিট মানে কি? ইউনিট মানে কি? একক না? ইউনিট মানে কি? একক। তাহলে ইউনিট থেকে ইউনি মাথায় রাখো, তাহলে একক। সেল তো কোষ, তাহলে একক মানে একটা কোষ, তার নাম কি হবে? ইউনিসেলুলার। ওকে, এখন তাহলে পরের লাইনটা দেখো, ওই লাইন পরে আমরা স্কিপ করি, আগে এটা দেখো। অনেক জীব একাধিক কোষ দিয়ে তৈরি হয়, যাদেরকে একাধিক কোষ দিয়ে যারা তৈরি হবে ওদেরকে আমরা কি বলবো? বহুকোষী। কি বলবো? বহুকোষী। তাহলে ইংলিশ নাম কি হবে? মাল্টি সেলুলার। মাল্টি মানে তাহলে কি? বহু। ওকে, শুনতে পাচ্ছ কলি আক্তার? তাহলে বলো যে একাধিক কোষ দিয়ে বা অসংখ্য কোষ দিয়ে তৈরি হলে সেই কোষকে আমরা কি বলবো? সেই জীবকে কি বলবো? বহুকোষী জীব। ইংলিশ নাম কি হবে? মাল্টি সেলুলার। ওকে, এখন উদাহরণ দেওয়া আছে, দেখো তোমাদের এই উদাহরণগুলো একটু মনে করতে হবে, মানে আমাদের প্রথম অধ্যায়ের সাথে একটু কানেক্টেড আছে, এটা একটু বোঝাই। কি লেখা আছে দেখো, এককোষী জীবের উদাহরণ কি লেখা আছে? যেমন ব্যাকটেরিয়া। তোমাদের কি মনে আছে কয়টা রাজ্য ছিল? রাজ্যগুলো কি কি ছিল? প্রথমটার নাম কি ছিল? মনেরা। ছিল প্রোটিস্টা। তোমরা যখন মনেরা পড়ছিলা, মনেরা কয় কোষী ছিল? আর প্রোটিস্টা কয় কোষী ছিল? প্রোটিস্টা মনে আছে এককোষী বা বহুকোষী? গুড। প্রোটিস্টা ছিল হচ্ছে এককোষী বা বহুকোষী, মানে প্রোটিস্টা এককোষীও হতে পারে বহুকোষীও হতে পারে। এখন আসো, মনেরার মধ্যে উদাহরণ কি কি ছিল মনে আছে? যে ব্যাকটেরিয়া, তারপর নীলাভ, সবুজ শৈবাল। এর ইংলিশ নাম কি ছিল? ব্লু গ্রিন অ্যালগি। আর বৈজ্ঞানিক নাম বা ওইগুলা কি ছিল? নস্টক। পড়ছি না আমরা? আবার দেখো প্রোটিস্টার উদাহরণ কি বলো একটু? প্রোটিস্টার উদাহরণ অ্যামিবা। তারপর মনে আছে যে প্রত্যেক দিন অ্যামিবা শৈবালকে প্যারা দেয়, পড়ছিলাম না? প্রত্যেক দিন প্রোটিস্টা। অ্যামিবাতে কি হবে? অ্যামিবা। শৈবালতে শৈবাল, ওই যে এককোষী বা বহুকোষী শৈবাল। তারপর প্যারাতে কি হবে? আর ডাইতে কি হবে? ডায়াটম। তো ওইগুলো আমরা পড়ছিলাম। তাহলে খেয়াল করো প্রোটিস্টা। কিন্তু দেখি আমাদের মধ্যে একটা প্রশ্ন করবো আমি, সবাই একটু খেয়াল করো। তাহলে এই কোশ্চেনটাকে দেখো, অ্যামিবা। তাহলে অ্যামিবা অবশ্যই কোন রাজ্যের? অ্যামিবা কোন রাজ্যের? প্রোটিস্টা। ওকে, কোনো সমস্যা নাই। পরে লেখা আছে কি? প্লাজমোডিয়াম। তো তোমাদের যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে, আমাকে বলো অনেকগুলো বৈজ্ঞানিক নাম আমরা পড়ছিলাম, যেমন ধানের বৈজ্ঞানিক নাম কি ছিল? অরাইজাস স্যাটিভা, তাই না? এমন ছিল ম্যালেরিয়ার বৈজ্ঞানিক নাম, কে বলতে পারো ম্যালেরিয়ার বৈজ্ঞানিক নাম? বলো। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তাই না? মনে আছে সবার? একটু মনে করতে হবে, বসো। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এখন এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দেখো এক কথাটা এখানে লেখা আছে, কি লেখা? প্লাজমোডিয়াম। এখন প্রশ্ন হচ্ছে প্লাজমোডিয়াম কোন রাজ্যের? প্লাজমোডিয়াম কোন রাজ্যের? এখন এখানে আরেকটা কোশ্চেন আছে, তোমাদের কি মনে আছে যে 5টা রাজ্যে প্রথমে ভাগ করা হইলো, পরে একজন বিজ্ঞানী টমাস কেলভিয়ার স্মিথ উনি 6টা রাজ্য বানাইছিল? এই যে প্রোটিস্টাকে কয়টা ভাগে ভাগ করছিল? কি কি বলো তো, মনে করে বলো। প্রোটোজোয়া, আরেকটা কি? ক্রোমিস্টা। প্রোটোজোয়া আর হচ্ছে ক্রোমিস্টা। এজন্য দেখছো ওই জিনিসগুলো আমাদের কেন এখানে লাগে। এখন আসো, যে প্রোটোজোয়ার কথা বললাম, এই প্রোটোজোয়ার মধ্যেই হচ্ছে আমাদের ওই প্লাজমোডিয়ামটা আছে। তাহলে প্লাজমোডিয়াম আসলে কোন রাজ্যের? প্লাজমোডিয়াম কোন রাজ্যের? প্রোটোজোয়া। তাহলে তোমরা এক কাজ করো, এই প্লাজমোডিয়ামের পাশে প্রোটোজোয়াটা লিখে রাখো। প্লাজমোডিয়াম হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়া, ঠিক আছে? প্লাজমোডিয়াম হচ্ছে প্রোটোজোয়া। নাজমুস সাকিব, তুমি ওই ল্যাপটপে দেখো তো, ওই যে আছে না তোমার হচ্ছে সেকেন্ড ইয়ারদের জন্য, ওই যে বোটানির 11 অধ্যায়ের অ্যাডভান্স বুক বানানো আছে কিনা? আছে না? তো থাক, এখন আর দেখা লাগবে না, থাক। দেখো এখন চলো আমরা তাহলে, সবাইকে লিখছো প্রোটোজোয়া? মন দিয়ে শুনতে হবে নেক্সট অংশগুলো যেগুলো পড়াবো, খেয়াল করো। প্রথমত এখানে এককোষী জীবের উদাহরণগুলো আমরা দেখলাম। এখন এককোষী জীবরা কিভাবে মানে তাদের দেহে কোষ গঠন কিভাবে হয় সেটা নিয়ে আমরা পড়াশোনা করবো। বহুকোষী জীবের উদাহরণ আমাদের বইয়ে কি দিয়েছে? প্রথমে কি আছে? মানুষ। তারপর এত গাছ রেখে কোন গাছ দিছে? বট গাছ। বট গাছ তোমাদের কি প্রিয়? তারপরে কোন মাছ তোমাদের প্রিয়? তিমি মাছ। খাও প্রতিদিন সকালে তিমি মাছ ভাজি। আচ্ছা, তো দেখো
তো মানুষ, বট গাছ, মানে সবকিছুর বড় বড়টা দেওয়া হয়েছে। তো এখন খেয়াল করো, আমাদের আশেপাশে আমরা যত উদ্ভিদ এবং প্রাণী, মানে যত জীব দেখি, সবাই কয় কোষী? এক কোষী দেখি, বহু কোষী? এক কোষীও আমাদের আশেপাশে আসে, তাই না? আমরা কি দেখতে পাই এক কোষী? দেখো, এই এমন কি হয়েছে, আমি দেখো যদি বলি যে আমাদের আশেপাশে আমরা যা দেখি সবাই বহু কোষী, রাইট না? কারণ আমাদের আশেপাশে তো এক কোষী কোষও আছে, আমরা কি দেখতে পাই? ব্যাকটেরিয়া কি আমরা দেখতে পাই? কারণ একটা কোষ, এক কোষী জীব, মানে যারা একটা কোষ দিয়ে তৈরি, সেই কোষটা কি নর্মালি একটা কোষ কি খালি চোখে দেখা যায়? তাহলে খালি চোখে যেহেতু দেখা যায় না, তার মানে আমাদের আশেপাশে আমরা যা দেখি সবাই কয় কোষী? বহু কোষী, ঠিক আছে? এক কোষী বলে আমরা দেখতে পারি না। আচ্ছা, এখন বলছি ইত্যাদি জীব কোটি কোটি কোষ দিয়ে গঠিত, নর্মাল কোটি কোটি কোষ দিয়ে তো গঠিত হবে। বলছে কি বিশালদেহী একটি বটগাছের সূচনাও ঘটে একটি মাত্র কোষ, জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু থেকে। এই কথাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই জন্য আমি একটু উদাহরণ তোমাদের দেখাবো, কিছু সিকোয়েন্স এখানে ছিল যেগুলো একটু দেখাতে চাচ্ছিলাম। এগুলো সসেজ না, আমরা একটু পরে দেখবানি। হ্যাঁ, মনে করো এই সিকোয়েন্সের এই মানুষটাকে দেখতে হবে। ধরো প্রথমে দেখো, আমি এটা উদাহরণ দিয়ে দেখছো, আস্তে আস্তে বড় হয়ে গেল না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে কোষের সংখ্যা তার দেহে বেড়ে গেল। মনে করো তোমাদের মাঝে একটা পরীক্ষা নিছিলাম আমি, মনে আছে? ওই লাস্ট ছুটির আগে যে হচ্ছে কি হয়েছিল, কোশ্চেনটা কি ছিল? ইফতারে তরমুজ কাটতে গিয়ে হাত কেটে গেল। ধরো এই যে তোমার হাত এখানে কেটে গেছে, তো এই হাত কেটে যাওয়ার পরে দেখো নর্মালি যখন কোথাও আমাদের কেটে যায় তখন কি হয়, সেই জায়গাটায় কোষগুলা মিসিং হয়ে যায়, নয় কোষগুলা নষ্ট হয়ে যায়, কোষগুলা মারা যায়, অথবা ফাঁকা হয়ে যায় কোষ। তাহলে এই জায়গাটা আমাদের কি কোথাও কেটে গেলে কি সেখানে ফাঁকা থাকে? রিপেয়ার হয়ে যায় না? ফিল আপ হয়ে যায় না? সেটা কিভাবে হবে দেখো, এই আশেপাশে যে কোষগুলো থাকে এই কোষগুলা কি নতুন নতুন কোষ তৈরি করে, কোষ তৈরি করলে আলটিমেটলি কি হয়ে গেল? ফিল আপ হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এটাও কিন্তু কোষ বিভাজনের একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। এখন আমি যে মানে ছোট থেকে, মানে একটা কোষ থেকে কিভাবে বড় হয় সেটা নিয়ে বলবো। তোমাদের কি কথা মনে আছে? কেন? দেখো, বলা যায় পুং স্ত্রী গ্যামেট। দেখো খেয়াল করো, পুং গ্যামেট মানে কি? শুক্রাণু। তোমাদের বই আছে বলে বলছি। তো শুক্রাণু আর ডিম্বাণু, আমরা সবাই জানি শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়। মিলিত হয় মানে কি? ডিম্বাণুর ভেতরে শুক্রাণু প্রবেশ করে। যখন শুক্রাণুটা প্রবেশ করে তখন এই ডিম্বাণুটা হচ্ছে নিষিক্ত হয়। আমরা কি বলি? নিষিক্ত হয়। এখন নিষিক্ত হওয়ার ফলে, মানে নিষেক, এই প্রক্রিয়ার নাম কি? নিষেক। এটা আমরা 11 অধ্যায়ে আরো ডিটেইলসে পড়বো। ওকে, এই যে এক্সট্রা দরকার নাই কথা, এদিকে খেয়াল করো। তাহলে এই যে নিষিক্ত ডিম্বাণু, এই যে একটা কোষ হয়ে গেল, এটার নাম তখন হয়ে যাবে জাইগোট। এটার নাম কি? দেখো, জাইগোট দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা কোষ। সেই কোষের নাম কি? জাইগোট কয়টা কোষ? একটা কোষ। শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করবে কি? জাইগোট। সেটা কয়টা কোষ? একটা কোষ। সেই কোষটা আস্তে আস্তে সংখ্যা বৃদ্ধি করবে। কোষ কিন্তু সাইজে বড় হবে না, কোষ কি হবে? সংখ্যা বৃদ্ধি করে করে পুরো একটা প্রসেস তৈরি করবে, অর্থাৎ পুরো একটা জীব দেহ তৈরি করবে। এখন আমি তোমাদের সিকোয়েন্সটা দেখাই। হ্যাঁ, মনে হয় পরেরটা দিলে ওই কালো হয়ে যাবে না, ব্লুই হয়েছে, ভালো। এখন শোনো, কি কি বললাম, কি কি মিলিত হয়ে জাইগোট তৈরি করে? শুক্রাণু প্লাস, আচ্ছা সমস্যা নেই, আমি সাইডে সরাই দিচ্ছি। দেখো, কে কে মিলিত হয়? শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত কি তৈরি করে? আচ্ছা এটা মনে হয়, আচ্ছা এখানে লিখি, সমস্যা নাই, জাইগোট। খেয়াল করো, এই যে জাইগোটটা, এই জাইগোট একটি কোষ। এই জাইগোটকে আমরা আর কি বলতে পারি? আমাদের বইয়ে লেখা আছে নিষিক্ত ডিম্বাণু। কি বলতে পারি? কারণ শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করে নিষেক করে ফেলছে, তাই এটাকে বলা হয় নিষিক্ত ডিম্বাণু। এখন খেয়াল করো, এখানে একটা বিষয় করতে হবে, কিছু জিনিস তোমাদের লিখতে হবে। আমি বলছিলাম, আমি বুঝাই দিচ্ছি, পুরোপুরি না, একটু জাস্ট খেয়াল করলে হবে। তো জাইগোটের ক্ষেত্রে ধরো এটা একটা কোষ, কোষ, এটা একটা কোষ। একটা কোষ থেকে কয়টা কোষ হবে? দুইটা। সেখান থেকে কয়টা হবে? চারটা। সেখান থেকে কয়টা হয়? বলতে থাকো, তারপরে কয়টা হবে? কয়টা হবে? 16 হবে।
32, তারপর কত হবে? তো সিকোয়েন্স এভাবে তো আর করা যাবে না, আমরা লিখে ফেলি তাহলে একটা, প্রথমে একটা, তারপরে কয়টা? 2, 4, তারপর কয়টা হইছে? 16, তারপর 32, তারপর কত হবে? 64। মনে করো কোন এক সময় এটা হয়ে গেল ধরো 1 লাখ, 1 লক্ষ, কত হইলো? 1 লক্ষর পরে সিকোয়েন্স কত হবে? 1 লক্ষর পরে কত হবে? 2 লক্ষ, 2 লক্ষ, তারপরে মনে করো কোন এক সময় হয়ে গেল 1 কোটি, কত হইলো? তারপরে সিকোয়েন্স কত হবে? 2 কোটি। তার মানে আলটিমেটলি যদি তুমি চিন্তা করো, এইখানে আমরা কোষের সংখ্যা কেমন পাবো? কোটি কোটি কোষ পাবো। কি পাবো? কোটি কোটি কোষ। তাহলে দেখো প্রথম ছিল কয়টা কোষ? খেয়াল করো, ছিল কয়টা কোষ? একটা। কতগুলো কোষ হয়ে গেল? কোটি কোটি কোষ। কতগুলো হলো? কোটি কোটি। তাহলে কোটি কোটি কোষ মিলে যে জীবটা তৈরি হলো, সেই জীবের দেহ আসলে কয় কোষী? তাহলে আমরা কি এটা বলতে পারি এটা বহুকোষী জীবদেহ বলতে পারি? তাহলে কাদের জীবদেহ কোটি কোটি কোষ দিয়ে তৈরি হবে? বহুকোষী জীবের জীবদেহ তৈরি হবে কোটি কোটি কোষ দিয়ে। এটা কি সবার কাছে ক্লিয়ার? এখন তাহলে দেখো এই সিকোয়েন্সটা বা এই বেসিকটা সবার থাকতে হবে যে বহুকোষী জীবদেহ, তার বহু কোষ থাকতে পারে, কোটি কোটি কোষ থাকতে পারে, কিন্তু শুরু হয়েছে কয়টা কোষ দিয়ে? যে একটা কোষের নাম কি? তাহলে সবকিছু শুরু হয় কোন কোষ থেকে? বিশেষ করে বহু কোষ। তাহলে জাইগোট কোটি কোটি কোষে রূপান্তরিত হয়, তার মানে এটা হচ্ছে বহুকোষী জীবের জীবদেহ তৈরি হয়। এখন এখানে দুইটা কথা ভালো করে খেয়াল করো। মনে করো প্রথমে একটা কোষ, তোমরা সবাই কিন্তু পড়ছো, আমি দেখাইছিলাম, ধরো একটা কোষ আস্তে আস্তে বড় হলো, কোষের এরকম একটা তৈরি হলো, পরে যে ভ্রূণ তৈরি হলো, মনে আছে? ভ্রূণটা আস্তে আস্তে কি মনে করো মানুষ হয়ে গেল, তাই না? এরপরে মানুষটা কি হবে আস্তে আস্তে? মনে করো প্রথমে একটু বড় হইলো, তারপর কি হবে? তারপর কি হবে? জায়গা নাই তো এখানে। তাহলে খেয়াল করো, এই যে আস্তে আস্তে কি হয়ে যাবে? পরিণত হয়ে যাবে না? মনে করো এই যে এখানে আঁকছি, এর দেহ, ও হাত কেটে গেছে, সমস্যা নাই, হাত লাগাই দিচ্ছি। এখন দেখো, মনে করো পরিণত মানুষ শুধু না, যে কোনো পরিণত উদ্ভিদ হতে পারে, অন্য যে কোনো প্রাণী হইতে পারে। তাহলে এই যে সিকোয়েন্স আস্তে আস্তে জাইগোট থেকে কোথায় গেল? পরিণত প্রাণী হয়ে গেল, পরিণত মানুষ হয়ে গেল। এখন এই কথাগুলা তোমাদের বইয়ের লাইনে লেখা আছে, সেজন্য আমি তোমাদেরকে এটা বোঝাই দিচ্ছি। সবাই একটু শান্ত হয়ে এদিকে খেয়াল করো। এখন এইখানে এই যে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এই সিকোয়েন্স, এই যে সংখ্যা বৃদ্ধি, এটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি না কোষের সংখ্যা বৃদ্ধি? কি বলতে পারি? কোষের সংখ্যা বৃদ্ধি। খেয়াল করি, এই কোষের সংখ্যা বৃদ্ধির যে প্রক্রিয়া, এটাই আমরা এখানে বলছি হচ্ছে কোষ বিভাজন। তাহলে খেয়াল করো, এই যে কোষের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে আমরা এখানে কি বলছি? তাহলে কোষ বিভাজনটা আসলে কি? যে বহুকোষী জীবের ক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে কোষ ও জীব দেহ যখন আস্তে আস্তে বড় হয়, তখন এই যে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, এই সংখ্যা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ায়? তাহলে কোষের সংখ্যা বৃদ্ধিকে কি বলা হচ্ছে? তাহলে কোষ বিভাজনের একটা প্রসেস হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়া। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা বহুকোষী জীবের ক্ষেত্রে আমরা দেখলাম। এখন এককোষী জীব নিয়ে একটু কথা বলবো, যেটা সবাই অবশ্যই অবশ্যই লিখবা, যেটা তোমাদের বইয়ে লেখা নেই। আমি একটু জিনিস দেখো, এককোষী জীব, আমি যদি এককোষী জীবের কথা বলি, জীবের দেহ কয়টা কোষ দিয়ে তৈরি? মনে করো এটা একটি কোষ, একটি কোষ দিয়ে তৈরি, দেখো একটি কোষ দিয়ে তৈরি জীব দেহকে আমরা কি বলবো? সেই জীবকে এককোষী জীব ফার্স্ট। হ্যাঁ, একটি কোষ দিয়ে তৈরি জীব দেহকে আমরা কি বলবো? এককোষী জীব। একটি কোষ দিয়ে তৈরি জীব দেহকে বলা হবে এককোষী জীব।
অক্সিজেন হয়ে গেছে না? মনে করো এটা একটা কোষ, ব্যাকটেরিয়া গুলো এরকম পাতলা থাকে। যাই হোক, তো একটা কোষ, হ্যাঁ, তো একটি কোষ দিয়ে তৈরি জীব দেহকে বলা হবে কি এক কোষী জীব। এখন এখানে একটু দেখো, এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, কোশ্চেনের অ্যান্সার দিবা খুব ভালো করে। দেখো, এক কোষী জীবের দেহে কয়টা কোষ আছে, মানে কয়টা কোষ লাগে দেহ তৈরি হতে? একটা, তাই না? জীবের দেহ তৈরি হতে কয়টা কোষ লাগবে? একটা কোষ। কিন্তু তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, তাহলে বলতো যে এক কোষী জীবের দেহে কি কোষ বিভাজন ঘটবে? হ্যাঁ, কেউ বলছে না, কেউ বলছে ঘটবে। আচ্ছা, অবশ্যই না। যারা, তাদের যুক্তিটা কি? সমস্যা নাই, এটা আমি ক্লাসে এগুলো তোমাদের শোনার মাধ্যমে তোমরা বুঝতে পারবা কি যুক্তি হতে পারে। আচ্ছা, ওদের যুক্তি কি হতে পারে বলো একজন, অথবা তোমার থিঙ্কিংটা আমি বলি, শোনো। একটা কোষ, যার দেহ একটা কোষ দিয়ে তৈরি, সে যদি বিভাজিত হয় তখন দুইটা কোষ হয়ে যাবে না? কিন্তু ওদের দেহ কয়টা কোষ দিয়ে তৈরি, তাহলে ও বহুকোষী হয়ে যাবে না? এটা একটা থিঙ্কিং যে বহুকোষী হয়ে যেতে পারে, তাহলে তো ওদের কোষ বিভাজন হবে না। আচ্ছা, এখন তোমরা যারা বলতেছিলে যে কোষ বিভাজিত হবে, এখন তোমরা বলো তোমাদের যুক্তি কি? আচ্ছা, তারপর তোমরা ক্লাস 8 এর কথা আমি একটু মনে করাই দিই। ও, আমার তো মনে করা লাগবে না, তোমাদের কি মনে আছে ক্লাস 8 এর কথা? পড়াশোনা করছিলে কিছু? পড়ো নাই? তোমাদের জেএসসি পরীক্ষা হয় নাই? ও, তোমাদের তো জেএসসি পরীক্ষা হয়নি, তোমরা তো হচ্ছে ঠিক আছে। শোনো, ওকে ওকে, এখন শোনো আমার কথা। সবাই লিখছো এককোষী জীবের এই লাইনটা? দেখো, এখানে দুইটা বৈশিষ্ট্য আমি লিখে দিব। সেটা হচ্ছে, সবাই লিখে রাখো যে এদের কোষ বিভাজন হবে না। আসলে কখন হবে না, এই সিকোয়েন্সটা একটু বোঝাই দিব। দেখো, দেহ তৈরির জন্য, আচ্ছা, ওদের দেহে কয়টা কোষ লাগে? একটা। ওদের তো একটা কোষ আছেই, তাহলে কি ওদের দেহ তৈরি হওয়ার জন্য আর কোষ লাগবে? তাহলে মনে রাখতে পারবো, দেহ তৈরির জন্য বিভাজিত হবে না। মানে ওরা বিভাজিত হয় কিন্তু দেহ তৈরির জন্য বিভাজিত হবে না। তার মানে যারা বলছিল হবে না, ওদের কথা অর্ধেক রাইট, যে দেহ তৈরির জন্য বিভাজিত হবে না, কারণ ওদের দেহ তো তৈরি হয়ে আছে একটা কোষ দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে কি, তাহলে কিভাবে বিভাজিত হবে, এটা একটু আমরা দেখবো। দেখো, মনে করো তোমাদের সসেজ আমি এখনই খাওয়াবো। দেখো, বলতে পারো না ভাই এগুলো বাটার বান, কোনো সমস্যা নেই, ভেতরে অনেক সুন্দর, ভেতরে অনেক বাটার আছে। আসলে এগুলা কি? এগুলা কি? ব্যাকটেরিয়া। এগুলা কি? তো ব্যাকটেরিয়ার দিকে খেয়াল করো, সিকোয়েন্স দেখো। দেখো, আমরা ব্যাকটেরিয়ার দিকে তাকাও, দেখো মাঝখান থেকে কয়টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে? দেখো এখানে দুইটা হয়ে যাচ্ছে, দেখছো? এটার দিকে তাকাও, কয়টা হয়ে গেল? দুইটা। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এরা বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে কয়টা হয়ে যাচ্ছে একটা থেকে? এরা আগে একটা ছিল, এখন কয়টা হয়ে গেল? দুইটা। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে, যখন দুইটা হচ্ছে তখন দুইটা সেপারেট হয়ে যাচ্ছে। ওদের জীব দেহ কিন্তু দুইটা মিলে বহুকোষী হচ্ছে না, আলাদা হয়ে যাচ্ছে। তখন এটা একটা জীব দেহ, এটা একটা জীব দেহ, বুঝতে পারছো? এদিকে দেখো, তাহলে এটাও একটা জীব দেহ, তখন এটাও একটা ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়া, এটাও একটা ব্যাকটেরিয়া। তার মানে আগে মনে করো এখানে ছিল 10টা ব্যাকটেরিয়া, এখন কয়টা হয়ে গেছে? 20টা হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা একটা ব্যাকটেরিয়ার মতো আচরণ করতেছে। কিন্তু মনে করো তোমার হাতে এক জায়গায় কেটে গেল, সেই কোষগুলো বিভাজিত হয়ে কি আরেকটা তুমি হয়ে যাবা? কি হবা? না, ওইখানে কি জাস্ট রিপেয়ার হয়ে যাবে। তাহলে এদের ক্ষেত্রে কোষ বিভাজন হয়, কিন্তু সেটা কি ওদের দেহ বৃদ্ধি হওয়ার জন্য হবে? কি হওয়ার জন্য হবে? এই যে জীবের কোষ, মানে দেহ তৈরি, মানে দেহের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেহের কি বৃদ্ধি পাচ্ছে? সংখ্যা, মানে জীব দেহ বৃদ্ধি পাচ্ছে, দ্যাট মিনস জীব বৃদ্ধি পাচ্ছে। একটা ব্যাকটেরিয়া ছিল, এখন কয়টা ব্যাকটেরিয়া হয়ে গেল রাতুল? দুইটা হয়ে গেল। তাহলে দেখো তো, এদের ফ্যামিলির মেম্বার বেড়ে যাচ্ছে না? তাই না? আগে 10 জন ছিল, এখন কয়জন হয়ে গেছে? 20 জন, তারপরে আবার ডাবল হয়ে যাবে। তাহলে খেয়াল করো, এই যে ফ্যামিলি মেম্বার বাড়তেছে, মানে এটা বংশ বৃদ্ধি করতেছে। কি করতেছে? তাহলে এদের ক্ষেত্রে এই যে দেহের, মানে জীব দেহের সংখ্যা বৃদ্ধি বা বংশ বৃদ্ধির জন্য কি ঘটে? কোষ বিভাজন ঘটে। বুঝতে পারছো? সবাই আমরা এটুকু লিখে ফেলি পরের লাইনে। ওইখানে কি ছিল আমাদের? দেহ তৈরির জন্য বিভাজিত হয় না, কিন্তু কখন বিভাজিত হবে? লাইনটা আমরা লিখবো কি?
দেহের সংখ্যা বৃদ্ধির জন্য। দেখো তাহলে কখন হবে দেহের সংখ্যা, কোষের সংখ্যা না, কিন্তু কিসের সংখ্যা, দেহের সংখ্যা বৃদ্ধির জন্য। অর্থাৎ আমরা কি বলতে পারি, দেহের সংখ্যা বৃদ্ধির জন্য, অর্থাৎ এই যে বংশ বৃদ্ধির জন্য কি বলতে পারি আমরা, বংশ বৃদ্ধির জন্য বিভাজিত হবে। তার মানে এককোষী জীব, এই এককোষী জীব বংশ বৃদ্ধির জন্য বিভাজিত হবে, কিন্তু দেহ বৃদ্ধির জন্য বিভাজিত হবে না। বেসিক কনসেপ্ট কি সবার ক্লিয়ার? শোনো, এই জিনিসগুলো না পড়েও আমি যাইতে পারতাম, এগুলো বইয়ে ভাবে ডিটেলস নাই, স্কিপ করে করে যাইতে পারতাম, কিন্তু তোমাদের যেহেতু শেখাবো আমি পারফেক্টলি সবকিছু শেখাবো, যেন ইন্টারভিউ আমার কথা মনে পড়ে, ঠিক আছে? সারা জীবন মনে পড়বে যে এই জিনিসগুলো তুমি শিখছো, কারণ এই কনসেপ্টগুলো কিন্তু এই কনসেপ্টগুলো বই পড়ে নরমালি তো পারা যায় না, আর কেউ শেখায়ও না, ঠিক আছে? সবার কাছে ক্লিয়ার? তাহলে এককোষী জীব মানে এককোষী জীবের কোষ বিভাজন হবে, কিন্তু সেটা দেহ বৃদ্ধির জন্য হবে না। কেন হবে? সংখ্যা বৃদ্ধির জন্য হবে। সবার লেখা শেষ, এখন আসো নেক্সট কিছু ইনফরমেশন আমরা পড়বো। তাহলে এখন আসো, এবার আমাদের বইয়ের লাইনগুলো আরো তোমার কাছে পারফেক্ট মনে হবে, পড়লে ভালো লাগবে। সবাই এবার বইয়ে কি লেখা আছে? যদি আমি বহুকোষী জীবের ক্ষেত্রে আসি, এককোষী নিষিক্ত ডিম্বাণু থেকে কোষ বিভাজন প্রক্রিয়ায় একসময় কোটি কোটি কোষের একটি পরিণত মানুষের সৃষ্টি হয়। লাইনটা একটু মনে করে দেখো, উপরে লেখা ছিল, দেখো একটু মিলাও সবাই, যে এককোষী জাইগোট থেকে মানে নিষিক্ত ডিম্বাণু থেকে একসময় কি হবে, কোটি কোটি কোষ তৈরি হবে। সেই কোটি কোটি কোষ তৈরি হয়ে কি হয়ে যাবে, পরিণত মানুষ হতে পারে, পরিণত অন্যান্য উদ্ভিদ বা প্রাণী হবে। আবার দেখো বলছে কি, কোষ বিভাজনের মাধ্যমে ওই যে মাইটোসিস মিওসিস পড়ছি না আমরা, সেখানে এই বিষয়টা মাথায় রাখতে হবে। মিওসিস প্রক্রিয়াতে কি হয় সেটা আমরা পড়বো মিওসিসের মধ্যে, এবং আগামী ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আগামী ক্লাসে আমি একই সাথে মাইটোসিস এবং মিওসিসের বেসিক কনসেপ্টটা বোঝাবো। কারণ যখন দুইটা পার্থক্য করে তুমি বুঝবে, তখন তোমার কাছে বোঝা অনেক ইজি। এখন দেখো, পুং গ্যামেট মানে কি, শুক্রাণু, আর স্ত্রী গ্যামেট মানে কি, ডিম্বাণু। এটা আমরা লিখে রাখতে পারি পাশে, নতুন জন্ম হয় তো এগুলো এখানে লেখা আছে, এটা মাথায় রাখবো। আর উপরের দিকে একটা লাইন আমি তোমাদেরকে একটু বলে রাখি, সংখ্যা বৃদ্ধি বা জীব কোষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে জীবধারাটা স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এককোষী জীবের ক্ষেত্রে কিভাবে বিভাজন হয় আর বহুকোষী জীবের ক্ষেত্রে কিভাবে বিভাজন হয় সবার কাছে আপাতত ক্লিয়ার। তো বহুকোষী জীবের ক্ষেত্রে দেখো, এই যে শুক্রাণু এবং ডিম্বাণু যখন তৈরি হয়, এই শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হওয়ার সময় এখানেও শুক্রাণু তৈরি হয় হচ্ছে তার মায়ের কাছে। মায়ের নাম কি বলতো, বুঝলাম না? শুক্রাণু মাতৃকোষ, আর ডিম্বাণুর মায়ের নাম কি?